রিলেশনশিপ, এই ইন্টার স্টেট রিলেশনশিপের মধ্যে যতগুলো টপিক ইম্পর্টেন্ট তার মধ্যে অন্যতম হচ্ছে বাইলেটারাল এগ্রিমেন্ট, অর্থাৎ বিশ্বের রাষ্ট্রসীমার মধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে সংঘাত, যে দ্বন্দ্ব রয়েছে, যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলোকে মাথায় রেখে কি করতে হবে আমাদেরকে, যে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো পড়তে হবে। আমরা যদি বিসিএস আসা প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে প্রশ্ন এসছে, বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি থেকে প্রশ্ন এসছে, সিমলা চুক্তি থেকে প্রশ্ন এসছে, তাসখান চুক্তি থেকে প্রশ্ন এসছে, ক্যাম্প ডেভিড চুক্তি থেকে প্রশ্ন এসছে, ডেটন শান্তি চুক্তি থেকে প্রশ্ন এসছে, ফেনজেন চুক্তি থেকে প্রশ্ন এসছে, প্রথম ভার্সাই চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি, এই সকল জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসছে। এবং এই নাম আমাদের পার্ট 4 এর মধ্যে আমাদেরকে যেগুলো আর যে টপিক গুলো পড়তে হয় তার মধ্যে অন্যতম টপিক হচ্ছে গোয়েন্দা সংস্থা, অন্যতম টপিক হচ্ছে গেরিলা সংগঠন। এখন এই গোয়েন্দা সংস্থা এবং গেরিলা সংগঠন এই দুটি অংশ জাস্ট মুখস্থ করার বিষয়। কিভাবে মুখস্থ করার বিষয়? যেমন প্রশ্ন হয় এভাবে যে তোমার সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা, মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা, আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা, আইএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা। So এগুলো সিম্পলি মুখস্থ করবে। একইভাবে যে বোকো হারাম কোন দেশের গেরিলা সংগঠন, বোকো হারাম কোন দেশের গেরিলা সংগঠন, এই প্রশ্ন হয়ে থাকে। একইভাবে প্রশ্ন হয়ে থাকে তোমার হচ্ছে আল শাবাব, আল শাবাব কোন দেশের গেরিলা সংগঠন। So এগুলো জাস্ট তোমরা মুখস্থ করবে। এগুলো ব্যাকগ্রাউন্ড আলোচনার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না, ব্যাকগ্রাউন্ড আলোচনার প্রয়োজনীয়তা আমি বিন্দু মাত্র এখানে দেখছি না। তো তোমরা এগুলো মুখস্থ করে নিবে। আমি তোমাদেরকে যে টপিক গুলো পড়াবো সেই টপিক গুলো হচ্ছে বাই লেটারাল এগ্রিমেন্ট, বাই লেটারাল এগ্রিমেন্ট। তোমার কি বিষয়টি ধরতে পারছো? তোমার কি বিষয়গুলো ধরতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করবো আজকের ক্লাস। গঙ্গার আমরা আজকের ক্লাস শুরু করব বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি দিয়ে শুরু করবো। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি, আগে ব্যাকগ্রাউন্ড শুনবে, দেন আমরা এটা নিয়ে আলোচনা, আমরা সত্য দিব মনোযোগ সহকারে শুনবে। আর একটু টাকা দিবে আমাকে। হ্যাঁ, তাই লিখবো আমরা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি, মনোযোগ সহকারে শুনুন। যে আমরা জানি যে 1947, 1947 সালে কি করা হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করলো 1947। ভারত এবং পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করলো, লাভ করার আগে 1947 সালের জুলাই মাসে কি করা হয়েছিল, একজন ইংরেজ স্থপতি যার নাম ছিল স্যার সাইরিল র্যাডক্লিফ, এই র্যাডক্লিফের নাম অনুসারে একটা কি করা হয়েছিল, একটা কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশনের নাম ছিল র্যাডক্লিফ কমিশন। এই র্যাডক্লিফ কমিশনের কাজ কি ছিল? র্যাডক্লিফ কমিশনের কাজ ছিল ভারত ও পাকিস্তানের সীমানা চিহ্নিত করা। সো এই র্যাডক্লিফ কমিশন
1947 সালের অগাস্ট মাসে, অর্থাৎ 19 অগাস্ট, 17ই অগাস্ট 1947-এ তারা একটা লাইন প্রকাশ করলো, যে লাইনের নাম দেয়া হলো কি, নাম দেয়া হলো রেড ক্লিফ লাইন। তাহলে আমরা জানলাম ভারত এবং পাকিস্তানের সীমানা ভাগকারী বা সীমানা চিহ্নিত করেছে যে লাইনটা, সে লাইনের নাম কি, সে লাইনের নাম হচ্ছে তোমার রেড ক্লিফ লাইন। খেয়াল করবে, যার একদিকে প্রতিষ্ঠিত হলো ইন্ডিয়া, আর একদিকে প্রতিষ্ঠিত হলো কি, পাকিস্তান। দেখা গেল পাকিস্তানের কিছু ভূখণ্ড ইন্ডিয়ার মধ্যে রয়ে গেছে, ইন্ডিয়ার কিছু ভূখণ্ড পাকিস্তানের মধ্যে রয়ে গেছে। তাহলে এক দেশের ভূখণ্ড যদি আরেক দেশের মধ্যে থাকে, তাহলে সেই ভূখণ্ডকে কি বলা হয়, সিট মহল বলা হয়। যার ইংরেজি কি, যার ইংরেজি হচ্ছে এনক্লেভ। ইংরেজি কি, ইংরেজি হচ্ছে এনক্লেভ। এইবার আসো, তাহলে পাকিস্তান মূলত দুটি পোর্শন ছিল, যার একটা হচ্ছে ইস্টার্ন পাকিস্তান, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন পাকিস্তান। ভারতের যে ভূখণ্ডগুলো পাকিস্তানের মধ্যে ছিল, তা পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল, পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল। এই পূর্ব পাকিস্তানের এই অংশটা নিয়ে 1971-এ যে দেশে জন্ম হলো, সেই দেশের নাম কি, সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। সেই দেশের নাম বাংলাদেশ। তো দেখা গেল যেটা 1971-এ যে বাংলাদেশের 51টি সিট মোট ভারতের মধ্যে রয়ে গেছে, আর ভারতের 111টি সিট মোট বাংলাদেশের মধ্যে রয়ে গেছে। এই যে ছিটমহলগত সমস্যা বা ভূখণ্ডগত যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাকে তোমরা আবার কেউ আওয়ামী লীগের লোক কিন্তু বানিয়ে দিও না, আমি স্বাধীনতার স্থপতি বলছি, বঙ্গবন্ধু বলছি। আমাকে, আমি কেন রাজনীতি করি, আমি রাজনীতি করলে নিশ্চয়ই শিশির মন্ডল গিয়ে কিন্তু দেখে এসছি যে আমি মেলাতে সকাল থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু উপস্থিত থাকি। So আমি কোনো রাজনীতি করি না, আমি খেটে কয়েকজন মানুষ। লক্ষ্য রাখবে, তো বাংলাদেশের 11টি সিট মোল ভারতের মধ্যে, আর ভারতের 111টি সিট মোল বাংলাদেশের মধ্যে রয়ে গেল। এই ভূখণ্ডগত সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু সফর করলেন। বঙ্গবন্ধু সফর করলেন, কোথায় সফর করলেন, নয়া দিল্লিতে সফর। তিনি যখন নয়া দিল্লিতে সফর করলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। এই শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু 16ই মে 1974 সালে নয়াদিল্লিতে বসে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই যে ভূখণ্ডগত সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য যে চুক্তি করলো, সেই চুক্তির নামই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, বা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। এই চুক্তি বাংলাদেশ 1974-এ অনুমোদন করে দেয়, কিন্তু ইন্ডিয়াতে এই চুক্তির বিষয়ে আপত্তি জানিয়ে পশ্চিমবঙ্গের আদালতে মামলা হয়ে যায়, যে কারণে ইন্ডিয়া এই চুক্তি তাৎক্ষণিকভাবে অনুমোদন করতে পারে নাই। ইন্ডিয়া এই চুক্তি অনুমোদন করে 2000 এবং এই চুক্তি অনুযায়ী আমরা দেখতে পেলাম দুটি দেশের মধ্যকার ছিটমহল বিনিময় কার্যকর হলো 31 জুলাই 2015 সালে। কি বলা হলো ভারতের ভিতরে বাংলাদেশের যে 51টি ছিটমহল রয়েছে, এই 51টি ছিটমহল পেয়ে যাবে, এই 51টি ছিটমহলের জায়গা পেয়ে যাবে ভারত। আর বাংলাদেশের ভিতরে ভারতের যে 111টি ছিটমহলের জায়গা রয়েছে, এই 111টি ছিটমহলের জায়গা পেয়ে যাবে কে, বাংলাদেশ পেয়ে যাবে। পথিমধ্যে আমরা দেখতে পাই, পথিমধ্যে আমরা দেখতে পাই কি, দেখতে পাই আমরা দেখতে পাই যেটা, সেটা হলো যে 2011 সালে এই চুক্তির আন্ডারে, এই চুক্তির আন্ডারে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থাৎ কোন একটি চুক্তির বা কনভেনশনের কোন অংশ যদি সংশোধন করার প্রয়োজন পড়ে, বা ওই চুক্তি থেকে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, কিংবা ওই চুক্তিতে যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে, এবং সেই লক্ষ্যে যে ছোট ছোট চুক্তি হয়, সেটাকে বলে প্রোটোকল। কি বলে, প্রোটোকল বলা হয়। অর্থাৎ 2011 সালে কি করা হলো, বাংলাদেশ এবং, অর্থাৎ এই চুক্তিতে কি করা হলো, আর একটা বিষয় অ্যাড করা হলো। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন নদীগুলো আছে, এই অভিন্ন নদী পানি বন্টন ও সমাধান করে, যে কারণে 2011 সালে ওই যে যে ছোট একটা চুক্তি স্বাক্ষরিত হলো, এই চুক্তির আন্ডারে ওইটার নাম হয়ে গেল বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল।
এই 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 প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছিল যে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়। তো বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রটোকল স্বাক্ষরিত হয় 2000 কত সালে? 11 সালে। তাহলে এই যে চুক্তিটা, এই চুক্তি অনুযায়ী দুটি দেশের মধ্যকার ছিটমহল বিনিময় হয়ে গেল 31 জুলাই 2015 সালে। এবং এই চুক্তি অনুযায়ী এই 51টি ছিটমহলের জায়গা পেয়ে গেল কে? ইন্ডিয়া। আর এই 111টি ছিটমহলের জায়গা পেয়ে গেল কে? বাংলাদেশ। আশা করি চুক্তিটা তোমরা বুঝতে পেরেছো, পেরেছো কি? কথা বলো, পেরেছো বুঝতে? স্যার আমার বুঝতে নেট চলে গেছিল স্যার। আমি হঠাৎ আবার নতুন করে জয়েন বাকিরা করছি স্যার। বাকিরা বাকিরা জি স্যার, বুঝতে পারছি ফ্লো চার্টটা। ওকে, তাহলে এবার লিখবো, আমরা কি লিখবো? স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে। কোথায়? নয়াদিল্লিতে। স্বাক্ষর করা বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী। বাংলাদেশ এই চুক্তি অনুমোদন করে 1974 সালে, কিন্তু ভারত অনুমোদন করে 2015 সালে। বাংলাদেশ ভারত স্থল ও সীমান্ত প্রটোকল স্বাক্ষরিত হয় 2011 সালে। এই চুক্তি অনুযায়ী দুটি দেশের মধ্যকার ছিটমহল বিনিময় কার্যকর হয় 31 জুলাই 2015 সালের মধ্যে। চুক্তিটির অপর নাম মুজিব ইন্দিরা তোমার লিখেছিস? জি জি স্যার। স্যার, লেখা শেষ স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী স্যার এই আওয়ামী লীগ রিলেটেড যে চুক্তিগুলো আছে স্যার, এগুলো আসা কতটুকু আর কি ইম্পর্টেন্ট আর কি? এই কারণে স্যার একটু ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তাম। আচ্ছা, সেটা হলো যে একটা বিষয়,
আওয়ামী লীগের আমলে যে চুক্তিগুলো, তোমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী রিলেটেড যে চুক্তি, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আওয়ামী রিলেটেড চুক্তি, এটা তো আসলে দেশের ইস্যুনে চুক্তি হয়েছে, আওয়ামী শাসন আমলে করে, তাই না? দেশের স্বার্থ রিলেটেড চুক্তি যখন হবে তখন সেই চুক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্টই করেছে। হ্যাঁ, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্টই করতে হবে, করে থাকে। সো এই একটা চুক্তি তুমি যদি বলো, পাশাপাশি তুমি যদি বলো যে আমরা যে গত যে 2020 সালেও কিন্তু একটা চুক্তি করেছিলাম। কারা করেছিল? শেখ হাসিনা করেছিল, শেখ হাসিনা শাসন আমলে করেছিল। কোন ইস্যুনে করেছিল? এলডিসি ইস্যুকে কেন্দ্র করে করেছিল। 1996 সালে 12 ডিসেম্বর গঙ্গার পানি বন্টন চুক্তি, সেটাও করে কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে কিন্তু। এগুলো কিন্তু সবই কিন্তু মানুষের স্বার্থ রিলেটেড, সেগুলো পড়ে রাখো, হ্যাঁ, বলা যায় না, পড়ে রাখো। আচ্ছা, এরপরে লিখবো আমরা বাংলাদেশ ভুটান। বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, এই চুক্তিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ এলডিসি। এলডিসির কারণে এই চুক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এলডিসি এর পূর্ণরূপ কি কেউ বলতে পারবে? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। দি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। ওখানে আমি সেদিকে দেখলাম যেটা, সেটা হলো যে আহ, একজন এরকম পড়াচ্ছে লিস্ট ডেভেলপমেন্ট, সে ভালো পড়ায়, ভালো স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, সেও দেখলাম যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এরকম পড়ালো। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। সম্ভবত সে এখানে ইচ্ছাকৃতভাবে ভুল করে নাই, অচেতন ভাবে, ইন্টেনশনালি সে এখানে ভুল মানে করে নাই, অনিচ্ছাকৃত ভাবে তার এখানে একটি মিস্টেক হয়েছে। দেখো, লিস্ট মানে কি বলো? লিস্ট মানে কি? স্বল্প স্যার। স্বল্প। ডেভেলপমেন্ট মানে কি? উন্নত। উন্নয়ন। জি স্যার, উন্নয়ন। কান্ট্রিজ মানে কি? দেশগুলো। দেশসমূহ বা দেশগুলো। তাহলে স্বল্প উন্নয়ন দেশসমূহ এইটা, নাকি স্বল্প উন্নত দেশ? স্বল্প উন্নত দেশ। স্বল্প উন্নত দেশ না, জি স্যার। সে কারণে এটা হবে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, আর এটা হবে এলডিসিএস। ক্লিয়ার? জি স্যার। ডেভেলপড মানে কি? উন্নত। ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন, উন্নয়ন। উন্নয়ন। আর ডেভেলপিং মানে কি? উন্নয়নশীল। শীল। Yes, sir. ডেভেলপিং মানে কি? উন্নয়নশীল। উন্নয়নশীল। লক্ষ্য রাখবে। 1971 সালে জাতিসংঘের একটি অর্গান, যে অর্গানের নাম হচ্ছে ইকোসক। কি নাম? ইকোসক। এই যে ইকোসক বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সে 1971-এ কি করলো? 3টি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বে এক ধরনের রাষ্ট্রের তালিকা প্রকাশ করল। 3টি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বে এক ধরনের রাষ্ট্রের তালিকা প্রকাশ করল, যার মধ্যে বিষয় কি? বিষয় হচ্ছে পিসিআই, আরেকটা হচ্ছে এইচডিআই, আরেকটা হচ্ছে ইভিআই। পিসিআইটা কি? পিসিটা হচ্ছে পার ক্যাপিটা, পার ক্যাপিটা ইনকাম। এইচডিআই কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। ইভিআইটা কি? ইভিআইটা হচ্ছে ইকোনমিক
ভালনারেবিলিটি ইন্ডেক্স, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। বলা হলো কি, বলা হলো যে সকল দেশের মাথাপিছু আয় 1230 মার্কিন ডলারের নিচে, যে সকল দেশের মানব উন্নয়ন সূচক তোমার 66-র নিচে, এবং যে সকল দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 36-এর বেশি। তার মানে এটা হচ্ছে 66-র নিচে, আর এটা হচ্ছে 1230 মার্কিন ডলারের নিচে। আর যাদের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক 36-এর বেশি, তারা হচ্ছে এলডিসি ভুক্ত দেশ। এভাবে একটা তালিকা প্রকাশ করলো 1971-এ। কে প্রকাশ করলো? ইকোসা। বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয় 1975। এখন পর্যন্ত এলডিসি তে অন্তর্ভুক্ত হয়েছে 52টি দেশ। এলডিসি থেকে বের হইতে পারছে এখন পর্যন্ত 8টা দেশ। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কয়টি? 44টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 44টি। বাংলাদেশ এলডিসি থেকে বের হবে আগামী 24 নভেম্বর 2026 সালে। কোন একটি দেশ যখন এলডিসি তে থাকে, সেই দেশ শিক্ষা বলো, সেই দেশ আমদানি বলো, রপ্তানি বলো, তারপরে কোটা বলো, কোটা, তারপরে স্কলারশিপ, সেই দেশের শিক্ষার্থীরা স্কলারশিপ পাবে, আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছ থেকে ঋণ পাবে, এগুলো বিশেষ সুবিধা পেয়ে থাকে। যেমন এলটিসি ভুক্ত দেশগুলোর জন্য পৃথিবীর অনেক দেশের মার্কেটে তারা কি করতে পারে? তারা বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারে। এলডিসি ভুক্ত দেশগুলো কি করতে পারে? তারা কোনো ধরনের পেমেন্ট ছাড়াই কপিরাইট এবং প্যাটেন্ট সুবিধা তারা পেয়ে থাকে। কিন্তু 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ যখন এনডিসি থেকে বের হয়ে যাবে, তখন বাংলাদেশ কিন্তু আর এই পূর্বের সুযোগ সুবিধা পাবে না, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন এই সুযোগ সুবিধাগুলো যদি পেতে হয়, তখন বাংলাদেশকে অনেক কিছু উন্নয়ন করতে হবে। যেমন শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কারখানাগুলোকে বা ওই রাষ্ট্রকে কি করতে হবে? অনেক বেশি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হবে। ফ্যাক্টরি গুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করতে হবে। তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে, কিন্তু যে কারণে যে রাতারাতি কিন্তু বাংলাদেশ কোনোভাবে কিন্তু এই সিস্টেম গুলো ডেভেলপমেন্ট করে কিন্তু এই সুবিধাগুলো আদায় করে নিতে পারবে না। তখন বাংলাদেশকে কি করতে হবে? তখন বাংলাদেশকে যেটা করতে হবে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে এই বাণিজ্য সংক্রান্ত সুবিধা আদায় করতে হবে। বাংলাদেশ চিন্তা করলো যে এই বাণিজ্য সংক্রান্ত অগ্রাধিকারমূলক যে চুক্তি আছে, এই চুক্তি আমি ইতোপূর্বে কখনোই করি নাই, 2026 সাল থেকে আমাকে করতে হবে। তাহলে তার আগে থেকে আমাকে কি করা উচিত? এই টাইপের চুক্তি স্বাক্ষর করে আমার অভিজ্ঞতা অর্জন করা উচিত। যে কারণে বাংলাদেশ বেছে নিল কাকে? ভুটানকে। কারণ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির নাম কি? সেই রাষ্ট্রের নাম হচ্ছে ভুটান। So, যেহেতু ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল 6 ডিসেম্বর 1971 সালে, so আমি বাংলাদেশ আমার প্রথম অগ্রাধিকারমূলক চুক্তি স্বাক্ষর করব ভুটানের সাথে, এবং ওই দিনটাকে স্বাক্ষর রেখেই ওই দিনটাকে স্মরণীয় করেই রাখবো। এবং এ কারণেই 2020 সালে কোভিড চলাকালীন 6 ডিসেম্বর 2020 সালে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে এই বাণিজ্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলো, যারই নাম হচ্ছে বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। এই চুক্তিতে কি বলা হলো? এই চুক্তিতে বলা হলো হুম, ভুটানের 34টি পণ্য, ভুটানের 34টি পণ্য বাংলাদেশে বিনা শুল্কে প্রবেশ করবে, এবং বাংলাদেশের 100টি পণ্য ভুটানে বিনা শুল্কে প্রবেশ করবে। পাশাপাশি ভুটান বাংলাদেশের চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করবে, এবং সৈয়দপুর বিমানবন্দরও ব্যবহার করতে। সো এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে 2020 সালে ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়া বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। সবাই কি বুঝতে পারলা কি?
বিনা শুল্কে আসতে পারবে। পাশাপাশি ভুটান বাংলাদেশের চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে। স্যার লেখা শেষ স্যার। শেষ। আসলে কি জ্বর জি আসছে স্যার। না? জি স্যার। কি কও, শীতকালে জ্বর? হ্যাঁ, স্যার কয়েকদিন আগেই জ্বর হয়ে গেছিল স্যার। ওর থেকে জ্বর? আর এই বেশ জ্বরটা দেরি একটু খারাপ, মানে মানে আমারও এরকম ঠান্ডা হেমন্তে হয়েছে, আবার শীতেও এরকম দেখা দিচ্ছে। তাই নাকি? তাহলে কি আমি একটু বেশি অসুস্থ, বেশি সুস্থ থাকি নাকি? আপনি আমার তো স্যার মেলা ফিট, এমনিতেই প্রচন্ড ফিট স্যার আপনি। আমি তোমার হচ্ছে ওই জ্বর ঠর তেমন হয় না, আবার যখন হয় তখন মোটামুটি একদম কাহিল করে ফেলে, মানে চরম খারাপ অবস্থা হয়েছে। তো এরপর তারপর লিখবে গঙ্গার পানি বন্টন চুক্তি। আপনি যে প্রত্যেকদিন সকালবেলা সাইকেল চালান না স্যার, এটা আপনার শরীরের জন্য বেস্ট একটা ইয়ে করে স্যার। এই যে মেলার কারণে পারতেছি না রে ভাই, লাইক দিস। গঙ্গার পানি বন্টন চুক্তি, হ্যাঁ, গঙ্গার পানি বন্টন চুক্তি লিখছো, জি খেয়াল স্যার। করবে। আমরা যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবাহিত যে নদী, সেই নদীগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবাহিত নদীর সংখ্যা হচ্ছে 54টি, যেগুলোকে আমরা বলি আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলি। তাহলে দেখো, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, বাংলাদেশ এবং ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমার, খেয়াল করবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত হয়েছে কয়টা নদী? 54টি নদী। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে প্রবাহিত হয়েছে 3টা নদী। তাহলে বাংলাদেশের টোটাল আন্তর্জাতিক নদী বা আন্তঃ সীমান্ত নদী বা অভিন্ন নদী 57টি। এই 57টি নদীর মধ্যে ইন্ডিয়ার সাথে রয়েছে 54টি নদী, আর মায়ানমারের সাথে রয়েছে কয়টা নদী? 3টা নদী। তো এই নদী কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ। 1979 সালের নদী বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশনটা রয়েছে, এই কনভেনশন অনুযায়ী বলা হয়েছে নদী হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ। সেই নদীর পানি কি পাবে? সকলেই পাবে, সকলেই পাবে। আমরা জানি যে যতগুলো নদী বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে, তার মধ্যে অন্যতম একটি নদীর নাম কি? কিন্তু এই গঙ্গা নদীতে, আমরা দেখতে পেলাম যে একটা বাদ দেয় ভারত। কত সালে? 1975 সালে। যে বাঁধের নাম কি? যে বাঁধের নাম হচ্ছে
ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ যখন দেয়, তখন কি হলো, তখন গঙ্গা নদীর পানি প্রবাহ ব্যাহত ঘটলো এবং ভারত এখান থেকে কৌশলে পানি সরিয়ে নিতে থাকলো। যে কারণে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল পানির অভাবে মরুভূমির মতো অবস্থার সৃষ্টি হলো। এই গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে চুক্তি করার জন্যই তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12ই ডিসেম্বর 1996 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে এইচ ডি দেবগৌড়া, এইচ ডি দেবগৌড়া, এই এইচ ডি দেবগৌড়া এবং শেখ হাসিনা 12ই ডিসেম্বর 1996 সালে 30 বছর মেয়াদী, কত বছর মেয়াদী, 30 বছর মেয়াদী একটা চুক্তি করলো এবং এই চুক্তির নামই হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। এই চুক্তিতে কি বলা হলো? এই চুক্তিতে বলা হলো গঙ্গা নদী দিয়ে প্রতি সেকেন্ডে যে পানি প্রবাহিত হয় তার পরিমাণ হচ্ছে 75,000 কিউসেক। কিউসেকটা কি? কিউবিক ফিট পার সেকেন্ড। এই 75,000 কিউসেক পানি 40,000 কিউসেক পাবে ইন্ডিয়া, আর বাকি 35,000 কিউসেক পাবে দেশ। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে খরা মৌসুমে বাংলাদেশ এই পানি পায় না, আর বর্ষা মৌসুমে বাংলাদেশ এই পানির তুলনায় অনেক বেশি পরিমাণ পানি পেয়ে থাকে। যে কারণে একদিকে পানির অভাবে জমিতে ফাটল সৃষ্টি হয়, উৎপাদন ব্যাহত হয়, অন্যদিকে বর্ষা মৌসুমে যখন পানি লাগবে না, তখন অতিরিক্ত পানির কারণে বন্যার সৃষ্টি হয়। আর এর মাধ্যমে আমাদের কৃষির উপর একটা ব্যাপক প্রভাব পড়ে, আমাদের অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব পড়ে, আমাদের খাদ্যশস্য উপরে একটা ব্যাপক প্রভাব পড়ে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে থাকবো। লিখতে থাকবে খাতায়, স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত হয় 12ই ডিসেম্বর 1996 সালে নয়াদিল্লিতে। স্বাক্ষর করে শেখ হাসিনা এবং এইচ.ডি. দেবগৌড়া। চুক্তির মেয়াদ 30 বছর। এই চুক্তির এই চুক্তি অনুযায়ী গঙ্গা নদীর 75,000 কিউসেক পানির 40,000 কিউসেক পানি ভারত, বাংলাদেশ পাই 35,000 কিউসেক।
স্যার লেখা শেষ স্যার। তোমার লেখা শেষ? জি স্যার। এরপরে খাতায় লিখবে সিমলা চুক্তি। সবাই খাতায় লিখবে সিমলা চুক্তি। তারপরে দেখো, আমরা যদি ইন্দো পাক ওয়ার অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধের কথা যদি বলি, তাহলে এখানে টোটাল 4টা যুদ্ধের কথা বলি আমরা। যার মধ্যে একটা কি 1947-এর যুদ্ধ হয়, একটা 1965-এর যুদ্ধ হয়, একটা 1971-এর যুদ্ধ হয়, আর একটা 1999-এর যুদ্ধ হয়। কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ, কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ, কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ। আর এটা হচ্ছে বাংলাদেশের লিবারেশন ওয়ারকে কেন্দ্র করে যুদ্ধ। এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ আমরা জানি যে ভারত বাংলাদেশের নিয়ে যুদ্ধ করেছিল। ভারতের মূল টার্গেট ছিল ডিভাইডেড অ্যান্ড রুল, অর্থাৎ পাকিস্তানকে যদি ভেঙে ফেলা যায় তাহলে আমি দুটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারবো, দুটি অংশের উপরে আমরা প্রভাব বিস্তার করতে পারবো। এই যুদ্ধের কারণে আমরা দেখতে পেলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক যে সহযোগিতা ছিল সেটা বন্ধ হয়ে গেল, সংস্কৃতি বিনিময় বন্ধ হয়ে গেল। ভারতের কিছু সৈন্য পাকিস্তানে আটকা পড়ে গেল, পাকিস্তানের কিছু সৈন্য ভারতে আটকা পড়ে গেল। তো দুই দেশের আটকা পড়া সৈন্যদেরকে বিনা বিচারে বিনিময় করে নিতে হবে। আমি আবার বলছি, দুই দেশে আটকা পড়া সৈন্যদেরকে বিনা বিচারে বিনিময় করে নিতে হবে, এবং দুটি দেশের মধ্যে ভেঙে পড়া সকল প্রকার যোগাযোগ আবার শুরু করতে হবে। সকল প্রকার অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা এবং সংস্কৃতি বিনিময় আবার শুরু করতে হবে। এই প্রয়োজনের তাগিদেই 2 জুলাই 1972 সাল, এই 2 জুলাই 1972 সালে ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে একত্রিত হলো ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো। এই ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো ভারত এবং পাকিস্তানের মধ্যে আটকা পড়া সৈন্যদেরকে বিনিময় করে নেওয়ার জন্য, দুটি দেশের মধ্যে সকল প্রকার যোগাযোগ আবার শুরু করার জন্য, সহযোগিতা আবার শুরু করার জন্য যে চুক্তি স্বাক্ষর করলো, ওই চুক্তির নামই হচ্ছে সিমলা চুক্তি। এ কারণে বলা হয় 1971 সালে যদি বাংলাদেশ ও ভারতের মধ্যে এই যুদ্ধ না হতো, তাহলে সিমলা চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হতো, স্বাক্ষরিত হতো। তোমরা কি বিষয়টা বুঝতে পারলো? জি স্যার। ওকে, তাহলে আমরা লিখবো, লিখবে স্বাক্ষরিত হয় 2 জুলাই 1972 সালে সিমলাতে। স্বাক্ষরিত ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো। এই চুক্তি অনুযায়ী দুটি দেশে আটকা পড়া সৈন্যদেরকে বিনা বিচারে
বিনিময় করা হয়েছিল এবং রাষ্ট্র দুটি পারস্পরিক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ব্যাপারে একমত হয়েছিল। স্যার এই যে কয়েকদিন আগে যে যুদ্ধটা হইলো স্যার, এই যুদ্ধের মধ্যে এই যে সিমলা চুক্তির একটা ইস্যু ছিল স্যার, এটা কি বাতিল হয়েছে নাকি স্যার স্থগিত ঘোষণা করছে স্যার? এখন তো কয়দিন আগে তো একটা ছোটখাটো একটা মারামারি হইলো। হ্যাঁ স্যার, যে ইন্ডিয়া যে স্যার ওই যে পানি চুক্তি বন্ধ করলো, আর পাকিস্তান সিমলা চুক্তির জন্য বলছিল স্যার, এখন এটা সঠিক পরে মনে নাই এগুলো এটা তো কি। মিটমাট হয়ে গেছে না। এক মিনিট। কিন্তু স্যার ইন্ডিয়া তো ওই চুক্তিটা এই থেকে যে উইথড্র হয়ে গেছে, ওইটা তো আর হ্যাঁ, ইয়া রুবেল করে বলো। নাই স্যার। আচ্ছা বলো রুবেল, আমি তো ক্লাসের মধ্যে ক্লাস করাচ্ছি। তোমার কি অবস্থা? সংক্ষেপে একটু বলো, তোমার কি অবস্থা এটা? বলো। হ্যাঁ। হুম। 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 হ্যাঁ, হ্যাঁ, ওই যে এগুলো দেখবে যে তুমি মানি লন্ডারিং এর সাথে জড়িত কিনা, তোমার অ্যাকাউন্টে কোনো অবৈধ লেনদেন হয়েছে কিনা, তুমি জঙ্গিবাদের অর্থায়নের সাথে জড়িত কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো দেখবে আর কি, এছাড়া কিছুই না। তোমার যদি
ওকে, এবার আসলে তাসখন্দ। প্রথম কথা, তাসখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসখন্দ। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে যে তোমার 1965-এ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হলো কাশ্মীরকে কেন্দ্র করে, এবং সেটা ছিল দ্বিতীয় পাক ভারত যুদ্ধ। এই দ্বিতীয় পাক ভারত যখন চলে, তখন ভারতের প্রধানমন্ত্রী যিনি, তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। অপরদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তার নাম কি ছিল? তার নাম ছিল আইয়ুব খান। পাশাপাশি সোভিয়েত প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নাম কি ছিল? তার নাম ছিল কোসিক। 1965-এ যখন পাক ভারত যুদ্ধ হলো, তখন দেখবো যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু আরেকটি যুদ্ধে ইনভলভ, এবং সেই যুদ্ধের নাম কি? ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধ। তখন এই সোভিয়েত প্রধানমন্ত্রী নিকোলাই কোসিগিন এই লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খানকে আহ্বান জানালো ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে 1965 যুদ্ধ বন্ধ করার জন্য। তারা যেদিন একমত হলো, একমত যখন হলো, তখন 10 জানুয়ারি 1963 সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বসে সোভিয়েত প্রধানমন্ত্রী মধ্যস্থতায় লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান যে চুক্তি করলো, এই চুক্তির নামই হচ্ছে তাসখন্দ চুক্তি। এবং এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পাক ভারত যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছিল। ক্লিয়ার সবাই? স্বাক্ষর করে আইয়ুব খান এবং লাল বাহাদুর শাস্ত্রী। স্বাক্ষর করে আইয়ুব খান এবং লাল বাহাদুর শাস্ত্রী। এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পাক ভারত যুদ্ধে লেখা শেষ? জি স্যার, লেখা শেষ স্যার। খাতা লিখবে ক্যাম্প ডেভিড চুক্তি। প্রথম কথা, ক্যাম্প ডেভিড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র, যার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড।
সো আরব ইসরায়েল ওয়ার, আরব বিশ্বের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত চার: 1948, 1956, 1967, 1973। এই যে চারটা যুদ্ধ হলো, এই যুদ্ধে চারটা যুদ্ধেই আরবরা পরাজিত হয়। এবং এই যে 3 নম্বর যে যুদ্ধটা হলো 67 সালে, এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আরব বিশ্বে যত কিছু দখল করে নিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মিশরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমি। তো গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার এমন একটি জায়গা, যে জায়গাটা নিয়ন্ত্রণ করলে মধ্যপ্রাচ্যকে সুন্দরভাবে নজরে রাখা যায়। মানে সেখান থেকে দেখা যায় মধ্যপ্রাচ্যের অনেক কিছু। সো যেটাকে আমরা বলতে পারি যে ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করে। দেখো, আমরা জানি যে 1948-এ ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় এবং 1979-এর আগ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে কোন আরব রাষ্ট্র স্বীকৃতি প্রদান করেনি। তাহলে ইসরায়েলের জন্য দরকার ছিল আরব রাষ্ট্র দ্বারা স্বীকৃতি। আর অপরদিকে মিশর চেয়েছিল যে কোনো মূল্যে সিনাই উপদ্বীপ ফেরত পেতে চেয়েছিল। 1978 তখন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জিমি কার্টার, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তখন, তার নাম ছিল মেগাহ মেনাহিম বেগিন। এই যে জিমি কার্টার তখন আনোয়ার সাদাতকে বললেন যে যদি তুমি ইসরায়েলকে স্বীকৃতি দাও, তাহলে ইসরায়েলের কাছ থেকে তোমার সিনাই উপদ্বীপ নেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আনোয়ার সাদাত রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেল, তখন 17ই সেপ্টেম্বর 1978 সালে এ করলো জিমি কার্টার এই দুজন আমন্ত্রণ জানালো। কোথায় আমন্ত্রণ জানালো? ক্যাম্প ডেভিডে তারা উপস্থিত হলেন এবং তারা চুক্তি করলেন, যে চুক্তির নাম হয়ে গেল ক্যাম্প ডেভিড চুক্তি। এই চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে বলল, আমি ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করব, আর ইসরায়েল বলল, আমি সিনাই উপদ্বীপ ফেরত দেব। এবং এই চুক্তি অনুযায়ী 1979-এ প্রথম কোন আরব দেশের মধ্যে মিশর ইসরায়েলকে কি করলো? স্বীকৃতি প্রদান করলো এবং ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ ফেরত দিয়ে দিল। এই চুক্তির কারণেই 1979-এ মিশরকে ওআইসি এবং আরব লীগ থেকে কি করা হয়েছিল? বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে যখন আরব বিশ্বের সাথে ইসরায়েলের সম্পর্ক ক্রমান্বয়ে স্বাভাবিক হতে থাকে, তখন 1989 সালে মিশরের সদস্যপদ আবার কি করা হয়েছিল? ফেরত দেওয়া হয়েছিল ওআইসি এবং আরব লীগের। সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্বাক্ষরিত হয়। 17ই সেপ্টেম্বর 1978 সালে ক্যাম্প ডেভিডে। মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। মিশরের পক্ষে স্বাক্ষর করে আনোয়ার সাদাত, ইসরায়েলের পক্ষে স্বাক্ষর করে মেনাহিম বেগিন। এই চুক্তির মাধ্যমে
1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপদ্বীপ। এই চুক্তির জন্যই 1979 সালে মিশরকে ওআইসি এবং আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। শেষ। জি স্যার, আগে এটা শেষ। শেষ স্যার। জি স্যার। খাতা লিখবে সেনজেন চুক্তি। সেনজেন চুক্তি আগে তথ্য লিখবে, পরে বুঝাচ্ছি। স্বাক্ষরিত হয় 1985 সালে লুক্সেমবার্গের সেনজেন নগরীতে। কার্যকর হয় 1995 সালে। স্বাক্ষরকারী দেশ 29টি। উদ্দেশ্য অবাধ চলাচল জোরদার করা। হয়। লেখা শেষ হলে বলবো লেখা শেষ। এই চুক্তিতে যে 29টা দেশ স্বাক্ষর করলো, এখানে 29টা দেশের নাগরিকেরা বিনা ভিসায়, নো ভিসা, ভিসা ছাড়া এক দেশের মানুষ মানুষ আরেক দেশে যেতে পারবে।
ধরে নাও গ্রিস, ধরে নাও ক্রোয়েশিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেছে। সো ক্রোয়েশিয়ার একজন মানুষ গ্রিসে আসবে, ভিসা লাগবে না। গ্রিসের মানুষ ক্রোয়েশিয়াতে যাবে, কোনো ধরনের ভিসা লাগবে না। শুধুমাত্র কি লাগবে? শুধুমাত্র বর্ডার পাস লাগবে। অর্থাৎ তোমার সরকার, ধরে নাও কোনো একজন ক্রোয়েশিয়ার ব্যক্তি গ্রিসে যেতে চায়, এয়ারপোর্ট থেকে বর্ডার পাস লাগবে যে ওই ব্যক্তির উপরে সরকার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দিয়েছে কিনা। তিনি একজন সন্ত্রাসী হতে পারে, তিনি একজন লুটেরা হতে পারে, তিনি একজন ঋণ খেলাপি হতে পারে, যে কারণে আমরা মাঝে মধ্যে দেখতে পাই, নিউজগুলোতে দেখতে পাই যে কোনো ব্যক্তির উপরে কি করে সরকার নিষেধাজ্ঞা জারি করে দেশ ত্যাগের উপরে। So, এই বর্ডার পাসটা লাগবে, আর কিছু লাগবে না। সো এভাবেই ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধ চলাচল জোরদার করার জন্যই 1985 সালের লুক্সেমবার্গের সেনজেন নগরীতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির নামই হচ্ছে সেনজেন চুক্তি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আজকে ক্লাসে লাস্ট চুক্তি, ম্যাস্ট্রেস্ট চুক্তি। লিখবে, স্বাক্ষরিত হয় 7 ফেব্রুয়ারি 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিস্ট শহরে। কার্যকর হয় 1 নভেম্বর 1993 সালে। উদ্দেশ্য ইউরোপের বাজারকে সারা বিশ্বে সবচেয়ে বড় বাজারে পরিণত করা এবং অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু করা। ফলাফল ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা। পরীক্ষাতে প্রশ্ন হয় ম্যাস্ট্রিস্ট শহরটি কোন দেশে অবস্থিত? যার উত্তর হচ্ছে নেদারল্যান্ড। পরীক্ষাতে প্রশ্ন হয় কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়? যার উত্তর হচ্ছে ম্যাস্ট্রিস্ট চুক্তি। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সকালে ভালো থাকো, আগামীকাল সকালে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।